বিলিয়ন ডলার লোপাট, হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানের রোল। প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব বলছেন মামুনুল হক। বিজিবিতে আয়নাঘরের দাবি অপপ্রচার বলছে সদর দপ্তর। জানাবো অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি। হাসিনার আমলে মূল্যস্ফীতির দায় চাপানো হতো ইউক্রেন যুদ্ধের ওপর। এবং সর্বশেষ জানাবো নিঃসন্দেহে মৃত্যুর পরও জীবন আছে দাবি মার্কিন গবেষকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। 5 বিলিয়ন ডলার লোপাট, হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানের রোল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এর আগে 3রা সেপ্টেম্বর এই অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। বেশ কয়েকটি পত্রিকায় প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাট করেছেন। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের বরাত দিয়ে এই প্রতিবেদন করা হয়। প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব বলছেন মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, যদি প্রয়োজন পড়ে তবে তুরাগ নদীকে আমরা রক্তে রাঙিয়ে দেব, কিন্তু আমরা ইজতেমার ময়দান ছাড়ব না। মাওলানা মামুনুল হক আরও বলেন, হেফাজত বলে গালি দিয়েছেন, সহ্য করেছি, কিন্তু ইজতেমা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা সহ্য করব না। আমরা সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইজতেমা ময়দানে আছি। যে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হলে তার দায়ভার স্থানীয় প্রশাসনকে নিতে হবে। বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা আলেম সমাজের প্রতিনিধি দেশের বাহিরে থাকার সুযোগে একটি মহল বিশ্ব ইজতেমা নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় প্রয়োজনে তুরাগ নদীতে আমাদের রক্তে লাল করে দেব। বিজিবিতে আয়নাঘরের দাবি অপপ্রচার বলছে সদর দপ্তর। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে আয়নাঘর ছিল দাবি করে বাহিনীর বরখাস্ত সিপাহী শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দিয়েছেন তা নজরে এসেছে বিজিবি সদর দপ্তরের। বিজিবি বলছে, পিলখানায় আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ এনে দেশপ্রেমিক বিজিবিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। গুম হওয়ার বিষয়ে শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন, যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত জানিয়ে বিজিবি বলছে, বিভাগীয় তদন্ত কার্যক্রম চলাকালে সম্পূর্ণ সময় তিনি রামগড় বিজিবি ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডে অবস্থান করেছিলেন এবং ব্যাটালিয়নের সব সদস্যের চোখের সামনেই ছিলেন। বাহিনীর সদস্য হিসেবে তিনি নিয়মিত বেতনও গ্রহণ করেছেন। সেখানে তিনি প্রায়ই পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যাটালিয়ন ক্যান্টিনের মোবাইলে যোগাযোগ রক্ষা করেছেন। পিলখানায় অবাস্তব আয়নাঘরের অভিযোগ এনে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশপ্রেমিক বিজিবিকে বিতর্কিত করার চেষ্টা করছেন। বিচার চলাকালীন তাকে কখনোই বিজিবি সদর দপ্তর পিলখানায় আনা হয়নি। জানাবো অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অন্তর্বর্তী সরকার গত 4 মাসে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারেনি। তারা আওয়ামী লীগের করা সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণে আসেনি। আবু নাসের বলেন, একটা কথা বারবার বলা হয়, ভারত নাকি যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছে। আমি এ বিষয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। ভারত তার স্বার্থে বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার ভান করেছিল। এর কারণ হলো ভারত তাদের প্রয়োজনে এবং করদ রাজ্য হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে পারবে। বাংলাদেশের অর্থনীতিকে তারা নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশে একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে বাংলাদেশকে তারা দখল না করলেও বাংলাদেশকে তাদের মতো করে ব্যবহার করতে পারবে। সেই কারণেই তারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করার ভান করেছে। তিনি আরও বলেন, ভারত কখনো বাংলাদেশের সঙ্গে তাদের আচরণ দিয়ে বন্ধুত্বের প্রমাণ রাখতে পারেনি। বাংলাদেশ যতবার গণতন্ত্র প্রতিষ্ঠার সময় হয়েছে ততবার ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার জন্য অবদান রেখেছে। তাদের পুতুল ছিল শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবকে ক্ষমতায় এনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হত্যা করেছিল। 21 বছর পরে আবার শেখ মুজিবের কন্যা খুনি হাসিনাকে পুতুল বানিয়ে বাংলাদেশের মসনদে বসিয়েছিল ভারত। বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য বলেন,
খুনি হাসিনা সহ যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনার দায়িত্ব ছিল সরকারের, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বাংলাদেশের 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। সেই পাচার করা টাকা ফিরিয়ে আনার জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের প্রধান কাজ ছিল। আজ যে বিষয়গুলোর রয়েছে সেগুলো নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। হাসিনার আমলে মূল্যস্ফীতির দায় চাপানো হতো ইউক্রেন যুদ্ধের ওপর। শেখ হাসিনার শাসন আমলে মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান সাধারণ মানুষকে জানতে দেওয়া হয়নি, বরং সেটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, বর্তমান সরকার মূল্যস্ফীতির সঠিক পরিসংখ্যান দিয়ে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদরা বলেন, শেখ হাসিনা সরকারের অদূরদর্শী উদ্যোগে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, কিন্তু তখন দায় চাপানো হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ওপর। বলা হতো এই জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী। কর্মশালায় আলোচকরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। তারা বলেন, যোগান বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজারের তদারকি জোরদার করতে হবে। নিঃসন্দেহে মৃত্যুর পরেও জীবন আছে, দাবি মার্কিন গবেষকের। মৃত্যুর পর জীবনের অস্তিত্ব নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক বহু যুগ ধরেই চলছে। ধর্মীয় বিশ্বাসে বিষয়টি ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করা হলেও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের ক্যান্সার বিশেষজ্ঞ ও গবেষক ডক্টর জেফ্রি লং মৃত্যুর পর জীবনের অস্তিত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু গবেষণালব্ধ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মৃত্যুর পরেও জীবন আছে, এতে কোনো সন্দেহ নেই। যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর জেফ্রি লং শুধু ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রেই নয়, মৃত্যুর পর জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণার জন্য বিশেষ পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতা নিয়ে গবেষণা করছেন। এই উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন, যা মৃত্যুর কাছাকাছি অবস্থায় যাওয়ার অভিজ্ঞতা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করে। তার গবেষণায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 5200টি কেস স্টাডি অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে মৃত্যুর প্রান্ত থেকে ফিরে আসা ব্যক্তিদের অভিজ্ঞতার গল্প শুনে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। এই বিশদ গবেষণায় তিনি মৃত্যুর সময় মানুষের চেতনার অভিজ্ঞতা, দেহ থেকে চেতনার বিচ্ছিন্নতা এবং অনন্য মানসিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেছেন। মৃত্যুর পর জীবনের সম্ভাবনা নিয়ে তার গবেষণার ফলাফল নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক ও দর্শনীয় অনুসন্ধানের পথ প্রশস্ত করেছে। ডক্টর জেফ্রি লং জানিয়েছেন, প্রায় 37 বছর ধরে আমি 5000-এরও বেশি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ঘটনা পরীক্ষা নিরীক্ষা করেছি। তার পর্যবেক্ষণে দেখা গেছে, মৃত্যুর কাছাকাছি পৌঁছানো প্রতিটি ব্যক্তির অভিজ্ঞতা ভিন্ন হলেও অনেক ক্ষেত্রেই উল্লেখযোগ্য মিল রয়েছে। গবেষণায় প্রায় 47% রোগী জানিয়েছেন তারা এক ধরনের অশরীরী অভিজ্ঞতা লাভ করেছিল, যেখানে তারা অনুভব করেছেন যে তাদের চেতনা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অভিজ্ঞতায় তারা নিজেদের শরীরের বাইরে অবস্থান করে চারপাশের